ইমাজিন করুন আপনি একটা অন্ধকার ঘরে ঢুকে গেছেন। আপনি চারিদিকে শুধু রক্ত দেখতে পান, দেয়ালে, মেঝেতে, এমনকি বাতাসেও যেন কোনো ডিস্টিংক্ট মেটালিক স্মেল আপনি পাচ্ছেন। আর সেই ঘরের এক কোণে বসে আছে এক মেয়ে। সে নিজের শরীর, নিজের নখ আর দাঁত দিয়ে ছিঁড়ে ফেলছে এবং সেই ক্ষত থেকে বের হওয়া রক্ত সে চুষে খাচ্ছে। Richter oder die in dem Wald rein bin. Ich trag dir die Rotznase noch so lang, bis es lebt wird. Und geht kein Gutes. এই দৃশ্য দেখে আপনার শরীর কাঁপতে শুরু করে। আপনি ভাবতে থাকেন যে এটা আদৌ কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন। এরকমই একটা রিয়েল ইভেন্ট হয়েছিল জার্মানির এক ছোট্ট শহর। পরবর্তীতে এই ঘটনায় ইতিহাসে জায়গা করে। স্টোরি শুরু করার আগে আমি বলে দিই, এই গল্পে আমি অনেক জায়গায় ইংলিশ ডিক্রিজ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড মাঝে মাঝে যে স্ক্যারি ভোকালগুলো শুনতে পাবেন সেগুলো হচ্ছে অ্যানালিস মিশেলের টেপ রেকর্ডার থেকে নেওয়া। আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা শুনছেন 3.3 রেডিও FM সিজন 1 এপিসোড 2। Ladies and gentlemen, boys and girls, welcome to 3.33 Radio FM Season 1. Tonight, we're turning up the volume and stepping into stories. You're listening 3.33 Radio FM, Season 1, Episode 2. 1952 সালের 21শে সেপ্টেম্বর জার্মানির এক ছোট্ট শহর লাইভেলফিংয়ে অ্যানালিস মিশেলের জন্ম হয়। তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক। তার মা অ্যানা মিশেল বিয়ের আগেই একবার প্রেগনেন্ট হয়ে পড়েছিলেন। তখনকার জার্মান কালচারে এটা ছিল খুবই লজ্জার ব্যাপার। তো সেই অপরাধ ঢাকতে অ্যানা ধর্মের প্রতি চরম ভক্ত হয়ে যান। প্রায়শ্চিত্ত করার জন্য তিনি নিজের জীবন পুরোপুরি গির্জা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে বেঁধে ফেলেন। এর ফলে তার পুরো পরিবারও হয়ে যায় ধার্মিক এবং অ্যানালিসও হয়ে ওঠে ধার্মিক। ছোটবেলা থেকেই সে প্রতিদিন চার্চে যেত, সপ্তাহে অন্তত 2 বার ম্যাস অ্যাটেন্ড করত। মেস কি এটা যদি বলি, ইট ইজ এ স্ক্যাড রিচুয়াল ওয়ার ব্রেড ওয়াইন আর কনসিক্রেটেড and become the body and blood of Christ, seen as a representation of Christ sacrificed on the cross. সহজ ভাষায় বলতে গেলে এটা খ্রিস্টানদের একটি ইম্পর্টেন্ট রিচুয়াল। ছোট অ্যানালিস ছিল শান্ত, বিনয়ী, পড়াশোনাও ভালো ছিল। পরিবার, বন্ধু সবাই তাকে ভদ্র আর কোমলমতি হিসেবে চিনত। সব কিছুই ঠিক ছিল, সব স্বাভাবিক ছিল যতক্ষণ না পর্যন্ত তার বয়স 16 বছরে আসলো। তার জন্ম থেকে 1967 সাল পর্যন্ত তার জীবনের সমস্ত কিছু সব স্বাভাবিকভাবেই ছিল। কিন্তু যখন 1968 সাল আসে, অ্যানালিসের বয়স হয়ে যায় 16 এবং এখান থেকেই তার সাথে অস্বাভাবিক সব ঘটনা ঘটতে থাকে। এই সালে হঠাৎ করেই অ্যানালিস মাঝরাতে শরীরে ভয়াবহ খিঁচুনি অনুভব করে। সে বলল যেন কেউ তাকে শক্ত করে ধরে রেখেছে, তাকে নড়তেই দিচ্ছে না। তার শরীর কাঁপতে কাঁপতে সে চিৎকার করে ওঠে। তার বাড়ির আশপাশের লোকেরাও সে চিৎকার শুনে উঠে পড়ত। সে ঘন্টার পর ঘন্টা তার হাঁটুকে গলার কাছে নিয়ে ব্যাকফুট রক করতো। 1969 সালে অ্যানালিসকে নিয়ে যাওয়া হয় উইসবার্গ এর সাইকিয়াট্রিক হসপিটালে। ডাক্তাররা এটাকে টেম্পোরাল লব এপিলেপসি বলে, বাংলায় যাকে মৃগী রোগ বলা হয়। এরপর তাকে ঔষধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ঔষধ খাওয়ানোর পরও অ্যানালিস নর্মাল হচ্ছিল না। অ্যানালিসের অবস্থা ক্রমশই খারাপ হতে লাগলো। সে বলতো সে ভয়ঙ্কর সব দৃশ্য দেখছে, কখনো বিকৃত মুখওয়ালা মানুষ, কখনো অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক ভয়ানক ছায়া। সে বলতো কানে সব অদ্ভুত কণ্ঠস্বর পাচ্ছে। You are cursed. You will be destroyed. এরপর 1970-এর দিকে অ্যানালিসের আচরণ পুরোপুরি বদলে যায়। সে একা ঘন্টার পর ঘন্টা মাটিতে বসে সামনে পেছনে দিত। সে হঠাৎ করে নিজের শরীর আঁচড়াতে শুরু করত। সে টেবিলের নিচে, কিচেনে, এমনকি কোনো চিপাচাপার পোকামাকড়, মাকড়সা, এমনকি চিমনিতে পোড়া কয়লার ছাইও খেয়ে ফেলতো। এমনকি সে নিজের ইউরেনও খেয়ে ফেলতো। এরপর তার পরিবার আরও আতঙ্কিত হয়ে যায়।
তার ধর্মপ্রাণ পরিবারটি ভাবতে শুরু করে এটা কি শুধু মির্গি নাকি এর ভেতরে কোনো অশুভ কিছু ঢুকে পড়েছে। কিন্তু ডাক্তাররা এখনও নিশ্চিত যে এটা সাইকোলজিক্যাল আর নিউরোলজিক্যাল প্রবলেম। তবুও পরিবার সন্দেহ করতে শুরু করলো, কারণ অ্যানালিস চার্চে যেতে পারতো না। যখনই সে মাসে যাওয়ার চেষ্টা করতো তার শরীর ভারী হয়ে যেত, সে হাঁটু বাঁকিয়ে পড়ে যেত, সে তার পায়ে কোনো জোর পাচ্ছে না, যেন অদ্ভুত কিছু তাকে আটকে রেখেছে। সে সময় অদ্ভুত আওয়াজ শুনতে পারে। You are damned, will rot in hell. 1973 সালে অ্যানা মিশেল এর মাথায় প্রথমবারের মতো এক্সোরসিজমের চিন্তা শুরু হয়। যেহেতু অ্যানালিসের অবস্থা ক্রমশ খারাপ হয়েই যাচ্ছে, সেহেতু অ্যানালিসের পরিবার প্রথমবারের মতো স্থানীয় পুরোহিতদের কাছে যায়, কিন্তু প্রায় সবাই মেনে নিতে অস্বীকার করে, কারণ ক্যাথলিক চার্চে এক্সোরসিজমের জন্য সরাসরি বিশপের অনুমতি লাগে। বিশপ কি, এটা যদি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তাদের সবচেয়ে নিচের র্যাঙ্কে রয়েছে পিপল মানে জনগণ, এরপর হচ্ছে প্রিস্ট অর্থাৎ পুরোহিত, এরপর হচ্ছে গিয়ে বিশপ, এরপর হচ্ছে গিয়ে আর্চ বিশপ, এরপর হচ্ছে গিয়ে কার্ডিনালস, এরপর পোপ। বিশপ হচ্ছে গিয়ে যদি নিচ থেকে আসি এটা 3য় নাম্বার র্যাঙ্কে আসে। আর চার্চে তখন এসব কেসকে মানসিক রোগ হিসেবেই ধরে নিত। এদিকে অ্যানালিসের অবস্থাও দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। একবার হয়েছিল কি, সে টেবিলের ওপরে বসেছিল, একটু পর তার পিতা দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই অ্যানালিস তার পিতার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যানালিস তার নখ দাঁত দিয়ে তার পিতার মুখ কামড়াতে শুরু করে, আঁচড়াতে শুরু করে। সে মাঝরাতে নিজের মাথা দেয়ালে ঠুকতে ঠুকতে দেয়াল রক্তাক্ত করে ফেলত। ডাক্তাররা বলতেন এটা ডিপ্রেশন উইথ সাইকিয়াট্রিক সিমটমস, কিন্তু পরিবার বিশ্বাস করতো এটা ডিপ্রেশন না, এটা দানবীয় কোনো প্রভাব অথবা অশুভ কোনো আত্মা। অবশেষে অ্যানালিসের পরিবার ফাদার আর্নস্ট অর্টের সাথে যোগাযোগ করেন। তিনি অ্যানালিসের অবস্থা দেখেই বুঝতে পারে এটা সাধারণ অসুখ না, তার মতো অ্যানালিস সত্যিই পজেসড। Ich hab Richter so, dass ich in dem Wald rein bin. Ich trag dir die Rotznasen noch so lang, bis es lebt wird. Saublöde Wein. Und geht kein zurück. Nee! In alle কারণ পরিবারের কয়েকজনই মানুষ জানতো যে ফাদার আর্নস্ট অল্ট একজন পুরোহিত। অ্যানালিস জানতো না যে সে একজন পুরোহিত। সে যখন প্রথম অ্যানালিসের বাড়িতে যায়, অ্যানালিসের কাছে, অ্যানালিস তাকে দেখেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে চিৎকার করতে থাকে, ফাদার আর্নস্ট অল্টকে গালি দিতে থাকে, যেন সে তার পুরনো কোনো শত্রু। অ্যানালিস তাকে দেখেই বুঝে ফেলেছে যে সে একজন পুরোহিত। এরপর ফাদার আর্নস্ট অল্ট বিশপ জোসেফ স্ট্যাংলির কাছে অনুমতি চান, তাকে পুরো ঘটনা বলে। এই ঘটনা শুনে বিশপ জোসেফ স্ট্যাং তাকে এক্সোরসিজমের জন্য অনুমতি দেয়, এবং এখানেই শুরু হলো 10 মাস ব্যাপী ভয়ঙ্কর অধ্যায়, যেটা ইতিহাসে 67 এক্সোরসিজম সেশন নামে লেখা হয়। 1975 সালে সেপ্টেম্বর 24 প্রথম এক্সোরসিজম সেশন শুরু হয় অ্যানালিসের ঘরে। ঘরটা অন্ধকার। অ্যানালিসকে বিছানায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এক পাশে তার বাবা মা, আরেক পাশে দাঁড়িয়ে আছেন দুজন পুরোহিত, ফাদার আর্নস্ট অল্ট এবং ফাদার আর্নল্ড রেন্স। পুরোহিতরা প্রার্থনা শুরু করতেই অ্যানালিস আচমকা কুকুরের মতো গর্জন করতে শুরু করে। তার শরীর মোচড়াতে থাকে এমনভাবে যেন তার হাড়গুলো কেউ ভেঙে দিচ্ছে। যখন তার মুখের সামনে ক্রুসিফিক্স ধরা হলো, তখন অ্যানালিস তার উপর থুতু ফেলে দিল। আর যখন শরীরে হলি ওয়াটার ছেটানো হলো, তখন সে চিৎকার করে উঠল যেন তার শরীর আগুনে পুড়ে যাচ্ছে। সে এমনভাবে চিৎকার করছিল যেন একসঙ্গে কয়েকটা পুরুষ চিৎকার করছে। এমন চিৎকার শুধু একজন মেয়ের গলা থেকে আসা সম্ভব নয়। ফাদার রেঞ্জ নিজেই লিখেছেন যে ওই চিৎকারে এমন মনে হচ্ছিল যেন একসাথে 10 জন পুরুষ কথা bölছে। Die Schwestern müssen in ihren Unkeim gehen. Nein! Noch mehr.
এক্সোরসিজম সেশনগুলো চলতে চলতে অ্যানালিস একসময় স্বীকার করল তার শরীর দখল করে 6 জন আলাদা দানব। সে তাদের নাম একে একে বলে দেয়। হিটলার, কেন, নিরো, জোরাস, Sie müssen in eigenen Seminaren ausgebildet werden. Sie dürfen nicht auf die anderen Universitäten. Kapiert? লুসিফার, আর শেষের জন তো একজন ডিসগ্রেসফুল প্রিস্ট ছিল, যে নিজের চার্চের সাথে প্রতারণা করেছে। তার নাম ছিল ফ্লেশম্যান। এই 6 জন আলাদা আলাদা আওয়াজে নিজের সাথে কথা বলতো। প্রতিবার প্রার্থনার সময় অ্যানালিসের কণ্ঠস্বরূপ বদল, কখনো গভীর পুরুষালী গলা, কখনো হিস হিসের কণ্ঠ। সে একই সেশনে ল্যাটিন, গ্রিক, হিব্রু আর আরমানিক ভাষায় কথা বলতো, যে ভাষাগুলো সে কখনো শেখেওনি এবং শুনেওনি। তার ভেতরে 6 জন যে ডেমনসরা ছিল, অ্যানালিস সেই ডেমন্সদের বলতো, হোয়াই আর ইউ হেয়ার? এক্সোরসিজম চলতে চলতে অ্যানালিসের শরীর দিন দিন ভেঙে পড়তে থাকে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জেনোফ্লেকশন মানে হাঁটু গেড়ে প্রার্থনা, ফলে তার হাঁটু কোনো কিছুর সাথে টাচ করার সাথে সাথে রক্ত বের হয়ে যেত। এমন মনে হচ্ছিল যে ডেমোসগুলো প্রিস্টদের বোঝাচ্ছে যে এক্সোরসিজম কাজ করেছে আর ডেমোসরাও চলে গেছে। ব্যাস, একটু কিছুক্ষণের শান্তি পেয়েছিল কারণ, কিন্তু একটু পরেই অ্যানালিস মুচকি হাসি দেয় আর তার ভেতর থেকে ডেমন্স বলে ওঠে, I will return. আরও জানা যায় যে সে যে ঘন্টার পর ঘন্টা জেনোফ্লেকশন করত, সে দিনে ঘন্টার পর ঘন্টা প্রায় 500 থেকে 600 বার করত, যার ফলে তার হাঁটুর এই অবস্থা হয়েছে। অ্যানালিস মিশেলের মা অ্যানা মিশেল তো আরও একটা জিনিস দেখতে পায় যে অ্যানালিসকে ক্রুসিফিক্স পজিশনে কেউ নেলস ঢুকিয়ে দিয়েছে, যার ফলে সেই নেলসের সিম্বল পায়ে এবং হাতে দেখা যাচ্ছে। এমনকি তার শরীরে কমন ডিপ্লো মার্কসও দেখা যাচ্ছে। একসময় সে খাবার খাওয়া বন্ধ করে দেয়, বলতো দানবরা আমাকে খেতে দিচ্ছে না, খাবার তার গলা দিয়ে নামতে দিচ্ছে না, যেন তারা তার গলা চেপে ধরে রেখেছে। একজন 24 বছরের মেয়ের স্বাভাবিক ওজন হয় 50 থেকে 61 কেজি পর্যন্ত, কিন্তু 1976 সালের মাঝামাঝি অ্যানালিস মিশেলের ওজন নেমে আসে মাত্র 31 কেজিতে। একজন তরুণীর শরীর তখন দেখতে প্রায় কঙ্কালের মতো লাগে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, অ্যানালিস মাঝে মাঝে একদম শান্ত স্বরে বলতোই, আমাকে মরতে হবে, আমি মানব জাতির জন্য বলি। এখানেই অনেক স্কলার আর ডাক্তাররা বলেন এটা হয়তো ছিল এক ধরনের সেভার মেন্টাল ইলনেস, কিন্তু পরিবার আর প্রিস্টরা বিশ্বাস করতে এটা শয়তানের খেলা। সে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়তো, সে রাতভর চিল্লাতো, সে তার দাঁত দিয়ে দেয়াল কামড়ে, যেন সে অনেক বছর ধরে ক্ষুধার্ত, সে কিছু খেতে পারছে না। রিপোর্টে এমনও জানা যায় যে সে যে দেয়ালে দাঁত দিয়ে দেয়াল কামড়ে, এর ফলে তার কয়েকটা দাঁতও পার্মানেন্ট হারিয়ে গিয়েছিল। এমনকি তাকে সারা রাত ধরে ডেমন্সরা ঘুমাতে দিত না, সে খুব কষ্ট করে রাতে 2 ঘন্টা ঘুমাতে পারত। এরপর আবার সে এক্সোরসিজম শুরু করত। পুরোনো ডেমন্সদের জায়গায় এখন নতুন ডেমন্সদেরও আগমন লক্ষ্য করা যায়। এরপর 1975 থেকে 1973 সাল পর্যন্ত মোট 67 এক্সোরসিজম সেশন হয়। প্রতিটি সেশন প্রায় 4 ঘন্টা ধরে চলত। রেকর্ড করা টেপগুলিতে শোনা যায় অ্যানালিসের গর্জন, হাহাকার আর দানবীয় কণ্ঠস্বর। Ils sont 66. Je suis la bête qui monte de la mer. Ah, Rodan devait marcher. Il est accoué. Motherfucker.
Catch me again, I'll rip out your fucking eyes! Does she speak English? English? Does she speak English? What? একবার এক সেশনে সে চিৎকার করে বলেছিল, We won't leave him. 30শে জুন 1976 সাল। সেদিন ছিল 67তম অর্থাৎ শেষ এক্সোরসিজম সেশন। অ্যানালিস এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে দাঁড়াতেই পারছিল না। তার বাবা মা তাকে ধরে দাঁড় করালেন। সে ফিসফিস করে দুর্বল কণ্ঠে বলল, হোয়াইট ভার্সবুক, প্লিজ ফরগিভনেস। সে তার মায়ের দিকে চেয়ে বলল, মাদার, আই অ্যাম অ্যাফ্রেড। এরপর এক্সোরসিজম শেষ হওয়ার পর অ্যানালিসের মা তাকে তার বিছানায় শুইয়ে দেয়। সে আস্তে আস্তে করে নিঃশ্বাস নিচ্ছিল। তারা ভেবেছিল যে অ্যানালিস এত বছর পর আজ শান্তিতে ঘুমাবে। আসলে শান্তিতে ঘুমাচ্ছে, কারণ তার আজকে কোনো চিৎকার চেঁচামেচি শুনছে না। এ রাতে নাকি একবার ঘুম থেকে উঠেছিল। সে নাকি শুধু দেয়ালের দিকে চেয়েছিল কিছুক্ষণের জন্য। সে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে অ্যানালিসের মা তাকে তার রুমে ডাকতে যায়। সে কোনো শব্দ পায় না। তার শরীর টাচ করেই অনুভব করে তার শরীর অনেক ঠান্ডা হয়ে আছে। এরপর তার পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। 67 এক্সোরসিজম করার পরও কোনো লাভ হলো না। অ্যানালিস মিশেল তখন 23 বছরের ছিল। শেষ এক্সোরসিজম সেশনের পরও সেই ডেভিসদের সাথে লড়াই করতে করতে 1 জুলাই 1976 সাল অ্যানালিস মিশেল মারা যায়। তার শরীর জুড়ে ছিল অসংখ্য ক্ষত, ভাঙ্গা দাঁত আর ক্ষীণ নিঃশ্বাসের চিহ্ন। এরপর অ্যানালিসের মৃত্যুর সারা পুরো জার্মানকে নাড়িয়ে দিয়েছিল। তাদের বাবা মার 2 প্রিস্টদের বিরুদ্ধে মামলা হয়, নেগলিজেন্স আর অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ। 1978 সালে কোর্ট রায় দেয় ডাক্তারদের চিকিৎসা বন্ধ করে শুধু এক্সোরসিজমের ভরসা করা ছিল মারাত্মক। পরিবার আর প্রিস্ট আর সেই এক্সোরসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের সবারই 6 মাসের জেল আর 3 বছরের প্রবেশন শাস্তি দেওয়া। এই কেসের পর ক্যাথলিক চার্চ এক্সোরসিজমের নিয়ম আরো কঠোর করে ফেলে। এখন প্রশ্ন হলো, অ্যানালিস মিশেল কি সত্যি দানবের কবলে পড়েছিল, নাকি সে ছিল এক গুরুতর অ্যাপিলেপ্সি রোগী? তো গাইস, এটাই ছিল এক্সোরসিজমের ভয়ঙ্কর কাহিনী। এরকম আরো ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং ডার্ক স্টোরি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল প্রেস করে দিবেন, যাতে রেডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন চলে যায়। আপনারা শুনছিলেন 3.33 রেডিও এফএম সিজন 1 এপিসোড 2।